আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসরুমে তোমাদের ষষ্ঠ শ্রেণীর একটি বিশেষ অধ্যায় নিয়ে আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে বল এবং শক্তির ধারণা অধ্যায়ে বল সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়েরই স্থিতি, গতি, ধারণা নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি তোমাদের বলের প্রভাব এবং স্পর্শহীন এবং স্পর্শযুক্ত বল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই জানো, ভৌত রাশি অধ্যায়ে পড়েছ যে বল একটি লব্ধ রাশি এবং এটি একটি ভেক্টর রাশি। বলে যেহেতু মান এবং দিক দুই আছে, তাই আমরা বলকে ভেক্টর রাশি বলে থাকি। বল কি এটা জানার আগে আমরা একটা সহজ পরীক্ষা করে দেখব। তোমরা যে টেনিস বল নিয়ে খেলা করো, সে একটা টেনিস বল নাও এবং একটা শক্ত কাঠি নাও বা লাঠি। এবারে তোমরা মেঝেতে টেনিস বলটিকে রাখো এবং কিছুক্ষণ খেয়াল করো বলটার কি কোনো পরিবর্তন হচ্ছে, তার স্থান পরিবর্তন হচ্ছে না। এবার লাঠিটা দিয়ে বলটাকে স্পর্শ করো, তাতেও কোনো রকম পরিবর্তন হলো না। এবার লাঠিটা দিয়ে বলটাকে আঘাত করো, সাথে সাথে বলটা কিছু দূরে সরে যাবে এবং বলের স্থান পরিবর্তন হবে, বল একটা গতি লাভ করবে। এবার বলটা তার গতিতে থাকাকালীন তুমি লাঠি দিয়ে পুনরায় যদি তাকে আঘাত করো, দেখবে বলটার গতি আরো বেড়ে যাবে। এবারে বলটা যেদিকে গতিশীল তার উল্টো দিকে তুমি লাঠিটা দিয়ে বলটাকে আটকানোর চেষ্টা করো, দেখবে বলের গতি প্রথমে কমে যাবে এবং আস্তে আস্তে বলটা স্থির হয়ে যাবে। এবারে তুমি গতিশীল বলটা পাশ থেকে যদি ওই লাঠিটা দিয়ে আর একবার আঘাত করো, তাহলে দেখবে বলটা যেদিকে গতিশীল ছিল পাশে তুমি ধাক্কা দেওয়ার পর তার দিকের পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা লাঠি এবং বলের এই পরীক্ষা থেকে কি বুঝলাম, এবারে সেটা আমরা জানি। এই পরীক্ষাটা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের জন্য স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয় বা গতিশীল বস্তুর বেগের মান এবং দিকের পরিবর্তন হয় অথবা বস্তুর আকার এবং আকৃতিরও পরিবর্তন হতে পারে, সেই কারণকে বলা হয় বল বা ফোর্স। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা বল কি সে সম্পর্কে জানবে। এবারে আমরা জানবো ইফেক্ট অফ ফোর্স বা বলের প্রভাব। দেখো, বল প্রযুক্ত হলে বা বল প্রয়োগ করলে যে ঘটনাগুলি ঘটে সেগুলোকেই আমরা বলি ইফেক্ট অফ ফোর্স বা বলের প্রভাব। বল প্রয়োগের বেশ কিছু প্রভাব রয়েছে। একটি সহজ উদাহরণের মাধ্যমে তোমাদের এই বলের প্রভাবগুলি আলোচনা করব। ধরো তুমি সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসবে, তাহলে প্রথমেই তুমি সাইকেলটার উপরে চাপলে, সাইকেল কি গতিশীল হলো না। বল প্রয়োগ করতে হবে। কিভাবে? তুমি প্যাডেলের উপরে চাপ দিলে, যেই চাপ দিলে স্থির সাইকেল গতিশীল হলো। এটা হলো বলের প্রথম প্রভাব। বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়। এবারে কি হয়, তুমি সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছো, হঠাৎ রাস্তায় তোমার এক বন্ধুর সাথে তোমার দেখা হলো, তার সাথে তুমি কথা বলবে। কি করবে? সাইকেলকে থামাতে হবে। তার জন্য কি করবে? ব্রেক কষবে। তাহলে এটাও একটা বল প্রয়োগ। তুমি ব্রেক কষলে কি হলো?
সাইকেলটার গতি প্রথমে কমলো এবং আস্তে আস্তে সেটা থেমে গেল। তারপর তুমি আবার বল প্রয়োগ করে সাইকেলকে গতিশীল করলে, বিদ্যালয়ের পথে আসছো, আস্তে আস্তে বিদ্যালয়ে ঘন্টার আওয়াজ শুনতে পেলে। তখন তুমি সাইকেলের আরো জোরে জোরে প্যাডেল করতে শুরু করলে বিদ্যালয়ে দ্রুত পৌঁছানোর জন্য। তার ফলে কি হলো, জোরে প্যাডেল করার মানে তুমি জোরে জোরে বল প্রয়োগ করলে এবং তোমার সাইকেলের বেগ আরো বৃদ্ধি পেল। অর্থাৎ বল প্রয়োগ করে গতিশীল বস্তুর বেগ আরো বাড়ানো যায়। তোমার সাইকেলের যে গতি ছিল তার থেকে তুমি জোরে বল প্রয়োগ করে সাইকেলের গতি বাড়িয়ে তুমি দ্রুত বিদ্যালয়ে পৌঁছাবে। অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে গতিশীল বস্তুর বেগ বাড়ল। বিদ্যালয়ে ঢোকার মুখে তুমি সাইকেলের হ্যান্ডেলকে ডান দিকে ঘুরিয়ে বিদ্যালয়ে ঢুকলে। অর্থাৎ তুমি সাইকেলের হ্যান্ডেলে বল প্রয়োগ করে সাইকেলের দিকের পরিবর্তন ঘটালে। অর্থাৎ বল প্রয়োগ করে গতিশীল বস্তুর দিকের পরিবর্তন করা যায়। অর্থাৎ তোমরা 4টে পয়েন্ট এখানে পেলে বলের প্রভাব। আমি আরো একবার তোমাদের বলে দিচ্ছি। প্রথমে বল প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা যায়, বল প্রয়োগ করে গতিশীল বস্তুকে আবার স্থির অবস্থায় নিয়ে আসা যায়, বল প্রয়োগ করে গতিশীল বস্তুর বেগ বাড়ানো যায়, বল প্রয়োগ করে গতিশীল বস্তুর দিকের পরিবর্তন করা যায়। এছাড়াও পঞ্চম পয়েন্ট হলো বল প্রয়োগ করে বস্তুর আকার এবং আকৃতিরও পরিবর্তন করা যায়। তোমরা যদি একটা স্প্রিংকে চাপ দাও তাহলে সেটা সংকুচিত হবে, আবার একটা স্প্রিংকে যদি তুমি টানো তাহলে সেটা প্রসারিত হবে। অর্থাৎ দেখো, চাপ দেওয়া, টানা এগুলো সব বল প্রয়োগের ফলে স্প্রিংটার আকার এবং আকৃতিরও পরিবর্তন ঘটছে। একইভাবে একটি রাবারের ব্যান্ড নিয়ে যদি আমরা সেটাকে টানি তাহলে তার আকৃতির পরিবর্তন হয়। আবার আমরা যে টানটাকে যদি ছেড়ে দিই তাহলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ বল প্রয়োগ করে আকৃতির পরিবর্তনের এটিও একটি উদাহরণ। তাহলে এই আমরা দেখলাম বলের প্রভাব বা ইফেক্ট অফ ফোর্স। এবারে আমরা বলের দুটি প্রকার সম্পর্কে জানব। সেগুলি হলো স্পর্শযুক্ত বল এবং স্পর্শহীন বল। প্রত্যক্ষ সংযোগে থাকা দুই বা তার বেশি বস্তুর মধ্যে যে বল ক্রিয়াশীল হয় তাকে বলা হয় স্পর্শযুক্ত বল। যেমন ধরো, তুমি মাঠে ক্রিকেট খেলছো, বোলার তোমাকে বল করেছে, তোমার হাতে ব্যাট আছে, তুমি সেই বলকে জোরে ব্যাট দিয়ে আঘাত করে বাউন্ডারির বাইরে বলকে পাঠিয়ে দিল। এখানে কি হলো দেখো, এখানে বোলারের বল এবং তোমার ব্যাটের মধ্যে একটা সংঘাত হলো এবং সেই সংঘাতের ফলে যে বল প্রয়োগ হলো সেই বলের প্রভাবে বলটা বাউন্ডারির বাইরে তুমি পাঠিয়ে দিতে পারবে। তো এই যে বল, এই যে স্পর্শযুক্ত বল, এটাকে বলা হয় সংঘাত বল। আবার দুটো বস্তু যখন তাদের পরস্পরের সংযোগে থাকে তখন তাদের মধ্যে ঘর্ষণ বল কাজ করে। এটাও একটা স্পর্শযুক্ত বল। যেমন কোনো জিনিসকে টানা, কোনো জিনিসকে ঠেলা, এই সমস্ত বলে ঘর্ষণ বল কাজ করে। তাহলে আমরা দেখলাম দু প্রকারের স্পর্শযুক্ত বল, সংঘাত বল আর ঘর্ষণ বল। এবারে আমরা জানব স্পর্শহীন বল। দুই বা ততোধিক বস্তু যখন পারস্পরিক সংযোগে থাকে না তখন তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল তাকে বলা হয় স্পর্শহীন বল। অর্থাৎ পারস্পরিক সংযোগে না থাকা দুই বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলই হচ্ছে স্পর্শহীন বল। যেমন তোমার কাছে একটা চুম্বক আছে, সেই চুম্বকের কাছে তুমি একটি যদি লোহার প্লেট রেখে দাও তাহলে দেখবে লোহার প্লেটটা আর চুম্বকের মধ্যে একটা আকর্ষণ বল
কাজ করছে এবং লোহার প্লেটটা চুম্বকের দিকে ধাবিত হচ্ছে। এইখানে এই যে বলটা কাজ করলো এটা হলো চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্স। এটা এক ধরনের স্পর্শহীন বল। আবার তোমার হাতে থাকা রাবারের বলটা তুমি ছেড়ে দিলে ওটা একটা অদৃশ্য টানে নিচের দিকে পড়তে থাকবে। এই যে বলটা, এই অদৃশ্য টানটাকে বলা হয় অভিকর্ষ বল। আবার দুটি বিন্দু আধানের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। একে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তাড়িতিক বল। এটাও এক ধরনের স্পর্শহীন বল। এবারে আমরা দুটো স্পর্শযুক্ত বল নিয়ে আলোচনা করব, যেগুলি হলো যথাক্রমে টানা এবং ঠেলা। কোনো বস্তুর উপর টান প্রয়োগ করলে সেই বলকে বলা হয় টানা, এবং কোনো বস্তুকে ধাক্কা দিলে সেই বলকে বলা হয় ঠেলা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম টানা এবং ঠেলা বলে প্রচুর উদাহরণ পেয়ে থাকি। তোমাদের পাঠ্যপুস্তকের 81 পাতায় দেখো বেশ কিছু দৈনন্দিন কাজের উদাহরণ আছে, এবং সেগুলো টানা না ঠেলা সেগুলো তোমাদের চিহ্নিত করতে হবে। দেখো, প্রথমেই আছে ড্রয়ার বের করলে। আমরা ড্রয়ার যখন বের করি তখন কি করি? সেটাকে টানি। ড্রয়ার বন্ধ করলে, ড্রয়ার যখন আমরা বন্ধ করি সেটাকে ঠেলি। ফুটবলে কিক করা, তোমরা ফুটবল করতে দেখেছো? ফুটবলে কিক করো মানে কি? ফুটবলে ধাক্কা দাও পায়ে করে, তার মানে কি হলো? এটা ঠেলা। আচ্ছা, জামার বোতামের ফুটো দিয়ে বোতামটাকে ঢোকালে, দেখবে জামা পরার সময় যখন ফুটো দিয়ে বোতামটাকে ঢোকানো হয়, বোতামের উপর চাপ দেওয়া হয়, মানে ধাক্কা দেওয়া হয়, এটাও তাহলে কি হবে? ঠেলা। আচ্ছা, দরজা খুললে, দরজা খোলার সময় দরজার উপরে টান প্রয়োগ করতে হয়, তাহলে এটা টানা। দরজা বন্ধ করলে, দরজা বন্ধ করার সময় আবার বিপরীত কাজ করতে হয়, ধাক্কা দিয়ে দিতে হয়, তাহলে এটা হচ্ছে ঠেলা। টেবিলকে সরালে, টেবিলকে সরালেও টেবিলকে জোরে ধাক্কা দিতে হবে, টেবিলের উপর বল প্রয়োগ করতে হবে, তাহলে এটা হবে ঠেলা। গাছ থেকে ফুল তুললে, গাছ থেকে ফুল ছেঁড়ার সময় জোরে ফুলটাকে টানতে হয়, তবে ফুলটা ছিঁড়ে আসে, তাহলে এটা হচ্ছে টানা বল। বটি দিয়ে ফল কাটলে, বটি দিয়ে ফল কাটার সময় বটিতে ফলের উপর চাপ দিতে হয়, তাহলে এটা হবে ঠেলা। যাই হোক, তাহলে আরও কিছু আছে, তোমরা এগুলো বাড়িতে অনুশীলন করবে। আর আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো। আজকে আমরা আলোচনা করলাম বল কি, বলের প্রভাব কি কি, এবং বিভিন্ন প্রকারের বল, স্পর্শযুক্ত বল, স্পর্শহীন বল, এবং আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন স্পর্শযুক্ত বলের উদাহরণ। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।